ঈদের আগে উৎসব ভাতাসহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। ঐতিহাসিক দিন আখ্যা সুবিধাভোগীদের সম্মানের ধারা অব্যাহত রাখার আহ্বান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতা পেয়ে অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবে বিরোধী দল। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। ট্রেনে স্বস্তির ঈদ যাত্রা, সড়কে তৎপর পুলিশ। লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রসহ গ্রেফতার 4। লুট করা মালামাল উদ্ধার। বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা শিল্প পুলিশের। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্রের আঘাত। ইরানের তেহরানের লাইফলাইন কার্গ দ্বীপে মার্কিন হামলা। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত। ঈদের আগেই উৎসব ভাতাসহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। প্রায় ৬৫০০ ধর্মীয় উপাসনালয় দিয়ে পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। এদিকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে সম্মানের ধারা অব্যাহত রাখার আহ্বান সুবিধাভোগীদের। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের পর শুরু হলো ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার ২৫ দিনের মাথায় শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পাইলট প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৪,৯০৮টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত সেবায়েত, ১৮৮টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলে ১৬,৯৯২ জন পেলেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা। প্রতিটি মসজিদে ইমাম বা খতিব মাসে ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ এবং খাদেম ২,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা পেলেন। অন্য উপাসনালয়ের পুরোহিত ও বিহার অধ্যক্ষরা ৫,০০০ এবং সেবায়েত ও উপাধ্যক্ষরা ৩,০০০ করে পেলেন মোট ৮,০০০ টাকা। এছাড়া ২,০০০ টাকা করে দেয়া হয় উৎসব ভাতাও। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানে স্মারক চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে, একটু ভালোভাবে থাকব। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। বলেন, জেলা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে একজন ধর্মীয় নেতাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ
একটি শান্তিময় শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আগামী 4 বছরে ধাপে ধাপে সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের এ সম্মানের আওতায় আনবে সরকার। কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের বার্ষিক ব্যয় হবে প্রায় 4,400 কোটি টাকা। সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 30 এপ্রিল পর্যন্ত চলবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কাল অধিবেশন শেষে ঈদের জন্য নেওয়া হবে বিরতি। অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ 30 দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দল আলোচনা করবে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভাপতি 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে গঠন করা হয় 15 সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য সূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। 133টি অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বলেন, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। সংবিধানে 30 দিন সময় আছে। প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ কমিটির উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে, এগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। বিরোধী দলের চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাবে না বিরোধী দল, তবে আলোচনায় অংশ নেবেন তারা। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 29 মার্চ থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল 3টায় বসবে জাতীয় সংসদের অধিবেশন। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে সিট না পেয়ে অনেকেই যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিটে। সড়ক পথের ঈদ যাত্রায় টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন লঞ্চ মালিকরা। এদিকে পরিবহন মন্ত্রীর আশ্বাস, ঈদের আগে পরের 12 দিন গণপরিবহনে কোনো জ্বালানি সংকট হবে না। স্বজন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদ যাত্রা। কর্মব্যস্ততার কারণে আগে পরিবারকে বাড়ি পাঠাচ্ছেন অনেকেই। এবার ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই, কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তবে শিডিউল বিপর্যয় না হলেও 45 মিনিট দেরিতে ছাড়ে মহানগর প্রভাতী। প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ট্রেন লেট। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জানিয়েছেন, 16 মার্চ থেকে চলবে 5টি বিশেষ ট্রেন। আশা করছি যে সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে গাবতলী বাস টার্মিনালে মতবিনিময় সভা করে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেখানে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে রয়েছে নিয়মিত তদারকি। আরও প্রায় 800-900 ট্রাফিক পুলিশ এবং অফিসার অতিরিক্ত মোতায়েন করা হবে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ এবং
রেলওয়ে টার্মিনাল এলাকা জ্যামমুক্ত করার জন্য। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো রকম জ্বালানি সংকট হবে না। পেট্রোল পাম্পগুলি 12 দিন, অর্থাৎ ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন পর্যাপ্ত তেল নিয়ে 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তো এভাবে আমাদের সব শক্তি আমরা প্রয়োগ করতে চাচ্ছি। অন্যদিকে লঞ্চ মালিকদের সংগঠন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, জ্বালানি সংকটে নৌপথে পর্যাপ্ত লঞ্চ পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় তারা। গতকালকেই 4টা বড় বড় জাহাজ যেতে পারে না, এই লঞ্চগুলি ট্রিপ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শুধু অনলি ফর তেল, আদার্স কোনো কিছু নাই। 2 দিনের মধ্যে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা না হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হবে বলেও জানায় সংগঠনটি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারে গতি ফেরাতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশাল সিটিতে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রকুনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুর নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মোহাম্মদ ইউসুফ মোল্লা হলেন প্রশাসক। রেশনিং পদ্ধতি চালুর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ফিলিং স্টেশনগুলোতে লম্বা সময় অপেক্ষার পরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের। সকাল 9টা থেকে বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে খানিক পরে লাইন কিছুটা এগোলেও 1 ঘন্টা পরও মেলেনি কাঙ্ক্ষিত তেল। 1 সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেলের এই ভোগান্তি এখন চরমে পৌঁছেছে অসহায় গাড়ি চালকরাও। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো পাম্প পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, হয়তো আরো 15-20 মিনিট লাগবে পাম্প পর্যন্ত পৌঁছাইতে। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করে এখন একটা সিরিয়াল পাচ্ছে আর কি। যারা শ্রমজীবী এদের জন্য সত্যি খুবই হ্যাসেল হচ্ছে, অর্ধেক সময়ের বেশি এখানে চলে যাচ্ছে। তেল নিতে আসা সাধারণ মানুষ বলছেন, দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিললেও পরিমাণ যৎসামান্য। সংকটে বেশিরভাগ পাম্প বন্ধ, তাই খোলা থাকা অল্প কিছু ফিলিং স্টেশনে পড়েছে বাড়তি চাপ। অস্বাভাবিক কষ্ট, এটা বলার বাইরে। আমি প্রায় এখন 2 ঘন্টা লাইন ধরে আসছি। আমি 5 লিটার যদি এখানে নেই, আমার তো পর্যাপ্ত না, আবার আরেক পাম্পে যাইয়ে ঠিকই কিন্তু সিরিয়াল দেবো। তেল কেনা বেচায় রেশনিং পদ্ধতি নিয়েও অভিযোগ অনেকের। সকালে 8টা সিরিয়াল দিছি, মাত্র তেলটা পাইলাম, তাহলে আমরা কেমনে চলবো? এই 10 লিটার তেল দিয়ে আমরা কিভাবে চলবো? 10 লিটার না দিলে যদি 8 লিটার করে দেয় যায়, একটা রাইড শেয়ার যারা করে, আমরা ফুট থেকে আগামাতায় যাই ট্রিপ পাই না। ফিলিং স্টেশনগুলোর বিরূপ আচরণে আরো বিপাকে গ্রাহকেরা। কেউ দেখাচ্ছেন সরবরাহ সংকট, কারো কাছে পর্যাপ্ত তেল থাকলেও সীমিত বিক্রির সিদ্ধান্ত তাদের। আমাদের পেয়ারটারও দেওয়া আছে ট্যাঙ্ক লরি চেষ্টা করতেছে, মালিকও চেষ্টা করতেছে তেল আনার জন্য, কিন্তু তেল আমাদের দিচ্ছে না। আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আমরা যে রিকোয়ারমেন্টটা দিই ওই অনুযায়ী ডিপো থেকে তেল পাচ্ছে। জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে গ্রাহক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি গণমানুষের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল 4 জনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামালের একাংশ, জব্দ করা হয়েছে ব্যবহৃত অস্ত্র ও পরিবহন। গেল 6 ফেব্রুয়ারি রাতে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। প্রায় 6.5 লাখ টাকার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, মালামাল লুট করে নিয়ে যায় তারা। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা নিউ মার্কেটে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যাচ্ছি তার কাছে। ঈদের বাকি আর কয়েকদিন হলেও রাজধানী বিপণী বিতানগুলোতে কিন্তু ভিড় একটু কমেনি। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটে। আমরা দেখতে পাচ্ছি যে আর কয়েকদিন বাকি আছে ঈদ আসতে, কিন্তু যেই এই যে পুরো মাসব্যাপী যেই বেচাকেনার পাশাপাশি এই শেষ সময়ে যে বেচাকেনা, সেটিও কিন্তু একদম উপচে পড়া ভিড়েই বলা যায়। এই মুহূর্তে যেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যে মূলত নিউ মার্কেটে আপনারা জানেন যে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসে, তারা তাদের পছন্দের ঈদ সামগ্রী কিনেন, পোশাক আশাক থেকে শুরু করে পোশাকের সাথে ম্যাচিং করে তারা বিভিন্ন ধরনের স্যান্ডেল, জুতা কিনেন। আমরা সেই জায়গাটিতে রয়েছি। এই মার্কেট মূলত বলা যায় যে রাজধানীতে যারা বসবাস করেন সেখানে
নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণী পেশার মানুষের আনাগোনা আমরা এখানে দেখতে পাই এবং এই চাপটা কিন্তু আমরা দেখতে পাই যে যারা দোকানে রয়েছেন তারাও কিন্তু সেই উদ্যমের সাথে বিক্রি করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পুরো মাস ব্যাপী বেচাকেনা ভালো ছিল, সেই সাথে এই যে শেষের দিনগুলো, এই দিনগুলো মূলত যেমনি যারা কেনাকাটা করেন তারা যেমন সুযোগটা নিতে চান, তেমনি যারা সে সময় বিক্রি করেন তারাও কিন্তু এই সুযোগটা নিতে চান। আমরা দেখতে পাচ্ছি যে শেষ সময়ে মূলত যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি যাবেন ছুটি শুরু হওয়ার কাছাকাছি সময় কেনাকাটা করে তারা মূলত ব্যস্ততার কারণে সারা মাস আসতে পারেনি, আজকে তারা এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের পোশাকের যে দোকানগুলো রয়েছে, মেয়েদের বিশেষ করে মেয়েদের যেই পোশাকগুলো রয়েছে সেইখানে কিন্তু ভিড় কিছুটা বেশি। পুরুষদের যেই পোশাকের দোকানগুলো রয়েছে তার থেকে বেশি ভিড় কিন্তু এই নারীদের যেই বিপণী বিতানগুলো রয়েছে সেখানে, এবং পাশাপাশি শিশুদের যেই পোশাক আশাকগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেচা বিক্রি কিন্তু অনেকটা এখন পর্যন্ত দেখছি জমজমাট। যারা দোকানে রয়েছেন তারা বলছেন যে এবারের ঈদ মার্কেটে সন্তুষ্ট। বলা যায় যে যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে কিছুটা মানে নিউ মার্কেটের যে সচরাচর যে চিত্র আমরা দেখি যে নিউ মার্কেটে মানুষ একটু কম দাম বা মোটামুটি অনেক কিছু দেখে তারা বিচার বিশ্লেষণ করে মূলত কেনাকাটা করে, সেই সামগ্রিক চিত্র থেকে অনেকেই বলছেন যারা ক্রেতা যে এবারের মার্কেটে নিউ মার্কেটে দাম কিছুটা বেশি, তবে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ওভারঅল সব মিলিয়ে এবারে বেচা বিক্রি ভালো। তো সব মিলিয়ে নিউ মার্কেটে এখনও উপচে পড়া ভিড় এবং এই ভিড় একদম ঈদ পর্যন্ত থাকবে বলে প্রত্যাশা করছেন সকলেই। যে সব মিলেই ছিল নিউ মার্কেট থেকে। ঈদ কেনাকাটার খবর জানছিলাম রাজধানীর নিউ মার্কেট থেকে। ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত কার্ড দ্বীপে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রটি দেশটির প্রায় 90% তেল রপ্তানি পরিচালনা করে। এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এছাড়া ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে, সেই সঙ্গে সৌদিতে 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। 30 এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবে বিরোধী দল। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। ট্রেনে স্বস্তির ঈদ যাত্রা, সড়কে তৎপর পুলিশ। লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। এ ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদ নিয়ে সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।